নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানাবো সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই রয়েছে পরিমণি নজরুল সহ 10 আসামির অপরাধলব্ধ আয় খুঁজছে সিআইডি। এরপরে জানাবো পরিমণি পিয়াসা নজরুলদের মামলার তদন্তের দায়িত্ব চায় র্যাব। থাকছে আওয়ামী লীগের 2 এমপির মাথার দাম ঘোষণা, তদন্তে পুলিশ। থাকছে প্রযোজক রাজের 2 গাড়ি জব্দ, পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া রয়েছে ড্রাইভারের বেতন থেকে ৩,০০০ টাকা মেরে দিতেন পরিমণির মামা দীপু। এবং সবশেষে জানাবো নামি দামি কারো গাড়ি আর চালাবেন না পরিমণির ড্রাইভার। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পরিমণি নজরুল সহ 10 আসামির অপরাধলব্ধ আয় খুঁজছে সিআইডি। চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর সহ 10 আসামির অপরাধলব্ধ কোনো আয় আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব আসামির মামলার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সিআইডির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পরিমণি, নজরুল ইসলাম, হেলেনা জাহাঙ্গীরদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে পাওনা নানা তথ্যাদি যাচাই বাছাই করা হচ্ছে। তাদের যদি অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম, পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি, প্রযোজক নজরুল ইসলাম এবং তার সহযোগী সবুজ আলী সহ 7 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। পরিমণি, নজরুল ইসলামের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে আজ সোমবার। কাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করবে সিআইডি। সিআইডি সূত্র বলছে, পরিমণি ও নজরুল ইসলামকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। এছাড়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, মাসুদুল ইসলাম জিসান, শরফুল হাসান মিশুর বিরুদ্ধে করা মামলাও তদন্ত করছে সিআইডি। হেলেনা ও শরফুলকে এখনও নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেনি সংস্থাটি, তবে অন্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। পরিমণি, পিয়াসা নজরুলদের মামলার তদন্তের দায়িত্ব চায় র্যাব। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মাসুদুল ইসলাম ও শরফুল হাসানের বিরুদ্ধে করা 10টি মামলার তদন্তভারের অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে র্যাব। গতকাল রোববার এই আবেদন করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমোয়েন সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরিমণি, নজরুল ইসলাম রাজ সহ যেসব আসামিকে তারা সম্প্রতি গ্রেফতার করেছেন সেসব মামলার বাদী র্যাব। ওই মামলাগুলোর তদন্তভার র্যাবকে দেওয়ার অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে গতকাল একটি চিঠি দেওয়া হয়েছে। আগেও র্যাব অভিযান চালিয়ে যেসব আসামিকে গ্রেফতার করেছিল, গুরুত্ব বিবেচনায় কোনো মামলার তদন্তভার দেওয়ার অনুমতি চেয়ে র্যাবের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের 2 এমপির মাথার দাম ঘোষণা, তদন্তে পুলিশ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সহ সাতক্ষীরার 2 প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষণা করা হয়েছে একটি ফেসবুক আইডি থেকে। এ নিয়ে 2 এমপির পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। সদ্য আইডি খুলে এ ধরনের হুমকি দেওয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছে পুলিশ। আজ সোমবার বেলা 11টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল রোববার দুপুরে আজরাই জান নেই নামক ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা 3 আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক ও সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবি সহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে কালিমা মা ফেসবুক আইডি খুলে আবার একইভাবে হুমকি দেওয়া হয়। আজ সোমবার বেলা 11টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, 2 দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্তে কাজ চলছে। এ ব্যাপারে আফামর রুহুল হক জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানেন, বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রযোজক রাজের 2 গাড়ি জব্দ, পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতারের মধ্য দিয়ে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এরপর সবিজ অঙ্গনে অভিযানে নামে র্যাব।
এর মধ্য দিয়ে পিয়াসা, মৌ ও পরিমণিকে গ্রেফতার করা হয়। চিত্রনায়িকা পরিমণিকে গ্রেফতারের দিনেই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়। মামলা প্রথমে পুলিশের কাছে থাকলেও পরে ডিবিতে নেওয়া হয়। পরে পুলিশ সদর দপ্তরের আদেশে মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এর আগে অভিযানে আলোচিত সমালোচিত এসব ব্যক্তির বাসা, অফিস থেকে বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিআইডির জিজ্ঞাসাবাদকালে রোববার রাতে রাজের বনানীর বাসায় তল্লাশি চালায় তদন্ত সংশ্লিষ্ট একটি দল। তল্লাশি অভিযানে একটি হ্যারিয়ার ও RAV4 মডেলের একটি গাড়ি জব্দ করা হয়। সোমবার সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, রাজের বাসা থেকে আমরা গতরাতে দুটি গাড়ি জব্দ করেছি। গাড়ি দুটো কিভাবে কেনা, গাড়ি দুটি কার নামে কেনা, কোথায় থেকে কবে কেনা সেটা আমরা খতিয়ে দেখছি। এই গাড়ি কেনার অর্থ কিভাবে পেয়েছেন সেটাও আমরা খতিয়ে দেখব। পরিমণির বাসায় মদের সাপ্লায়ার ছিলেন রাজ। এছাড়া কথিত মডেলদের নিয়ে বিভিন্ন পার্টি এবং ইনডোর প্রোগ্রামের আড়ালে বিশিষ্টজন ব্যবসায়ীদের সঙ্গে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তা আপাতত প্রকাশ করা হচ্ছে না। ড্রাইভারের বেতন থেকে ৩,০০০ মেরে দিতেন পরিমণির মামা দীপু। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির গাড়িচালক নাজির হোসেন অভিযোগ করেছেন, তাকে দেওয়া বেতন থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা পরিমণির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু আত্মসাৎ করতেন। আজ সোমবার গণমাধ্যমকে এ অভিযোগ জানান তিনি। করোনাভাইরাস মহামারীতে বেকার হয়ে পড়া নাজির হোসেন ২ মাস আগে পরিচিত একজনের মাধ্যমে পরিমণির গাড়ি চালানোর চাকরি পান। তিনি জানান, পরিমণির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুর ফোন পেয়ে গত বুধবার তিনি বনানীর বাসায় যান। দীপু বলেছিলেন পরিমণি ডাক্তার দেখাতে যাবেন, কিন্তু গিয়ে পড়েন র্যাবের অভিযানের মধ্যে। র্যাব তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ২৪ ঘন্টা আটক থাকার পর ছাড়া পান তিনি। গাড়ি চালক নাজির হোসেন অভিযোগ করেন, বেতন দিতে তাকে ঠকিয়েছেন আশরাফুল ইসলাম দীপু। মাসে ১৫,০০০ টাকা পাবেন জেনেই চাকরি নিয়েছিলেন। সেই বেতনই তিনি পেয়ে আসছিলেন, কিন্তু র্যাব ধরে নিয়ে যাওয়ার পর দীপুর স্বীকারোক্তিতে নাজির জানতে পারেন তার বেতন ১৮,০০০ ছিল। কিন্তু দীপু তাকে ১৫,০০০ দিতে বাকি ৩,০০০ টাকা তিনি আত্মসাৎ করতেন। পরিমণির কাছে বেতনের কথা জিজ্ঞাসা না করার সম্পর্কে গাড়ি চালক বলেন, দীপু সবসময় পরিমণির সঙ্গে গাড়িতেই থাকতেন, তাই তিনি জিজ্ঞাসা করার সুযোগ পাননি। উল্লেখ্য, গত ৪ আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তার সঙ্গে গ্রেফতার করা হয় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে। পরিমণির বিরুদ্ধে মাদক আইনে যে মামলা হয়েছে সেখানে দীপু আসামি। নামিদামি কারো গাড়ি আর চালাবেন না পরিমণির ড্রাইভার। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির সঙ্গে আটক হয়েছিলেন তার গাড়িচালক নাজির হোসেন। র্যাবের হাত থেকে ছাড়া পেলেও তিনি ঠিক করেছেন আর কখনো নামিদামি মানুষের গাড়ি চালানোর চাকরি নেবেন না তিনি। এর আগে গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণির সঙ্গে নাজিরকেও আটক করেছিল র্যাব। সে কথা মনে হতেই তিনি বলেন, কি যে হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। ওসমান পরিবারের কবরস্থানে শ্মশানের মাটি, কাঁদলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের দুটি সংসদীয় আসনের ২ সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সেলিম ওসমানের পরিবারের পূর্বপুরুষ বিভিন্ন মুক্তিযোদ্ধার সাধারণ কবরে কবরস্থানের পাশের শ্মশান থেকে মরদেহ পোড়ানো মাটি এনে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া কবরের উপর দিয়ে কবরস্থানে চলাচলের রাস্তা তৈরি করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সোমবার বাদ জোহর মাসদাইর কবরস্থানে পূর্বপুরুষদের কবর জিয়ারত করতে যান এমপি শামীম ওসমান। ওই সময় কবরগুলো এ অবস্থা দেখে শিশুদের মতো কেঁদে ওঠেন তিনি। শামীম ওসমান কবরস্থানে কেঁদে মুষড়ে পড়েছেন, এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গণমাধ্যম কর্মীরা। সে সময় শামীম ওসমান কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যম কর্মীদের বলেন, আল্লাহর কসম লাগে ভাই, আমার আর ধৈর্য পরীক্ষা নিয়েন না। আপনারা কি সহ্য করবেন যে আপনার মা বাবার কবরের শ্মশানের মরদেহ পোড়া ময়লা মাটি দিয়ে কেউ ঢেকে দিলে আপনাদের কেমন লাগবে? ওই সময় শামীম ওসমান বলতে থাকেন, আমি আমার বাবার ব্যর্থ সন্তান। বাবা মা পূর্বপুরুষদের কবর হেফাজত করতে সন্তান হিসেবে ব্যর্থ হয়েছি, না হলে এ দৃশ্য আমার দেখতে হতো না। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনা ঘটানোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত শুরু হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের কবর এভাবে ঢেকে দেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরও অবমাননা করা হয়েছে। ওই সময় তিনি কবরগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সেখানে দায়িত্বরতদের ৪৮ ঘণ্টা সময় দেন। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্মশানের মরদেহ পোড়া মিশ্রিত মাটি দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদা খান সাহেব এম ওসমান আলী, দাদি জামিলা ওসমান, বাবা আবুল খায়ের মোহাম্মদ শামসুদ্দোহা, মা নাগিনা জোহা ও বড় ভাই একেএম নাসিম ওসমান। একাধিক মুক্তিযোদ্ধা সহ অনেকগুলো সাধারণ কবরে, অনেক কবরের অস্তিত্বই হারিয়ে গেছে ওই পোড়া মাটি চাপা পড়ে, কিছু কবরের চিহ্ন রয়েছে। শামীম ওসমান উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকেও আমার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দেন। আমি গত ২৭ জুলাই মেয়র আইভীর মা ও আলী আহমদ চুনকা সাহেবের স্ত্রীর কবর জিয়ারত করতে এখানে আসি।
তখন দেখেছিলাম শ্মশানের সংস্কার কাজ চলছে এবং এখানে মাটি পড়ে আছে। তখনও আমার বাবা-মা, দাদা-দাদি ও মুক্তিযোদ্ধাদের কবর ঠিকঠাক ছিল। এখন এই জায়গা ৩ ফুট উঁচু। আজকে আমার মনে হচ্ছে আমি একজন ব্যর্থ সন্তান। আমি সিটি কর্পোরেশনকে দায়ী করব না। আমি মনে করি এটা কোনো মানুষের কাজ না, এটা ইবলিসের কাজ। যারা এই কাজটা করেছেন বা করিয়েছেন তাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা, কি লাভ হলো এটা করে? আমার বাবা-মা, ভাই মারা যাওয়ার পর আমার যেমন কষ্ট হয়েছিল আজকে তার চেয়ে কোনো অংশে কম কষ্ট হচ্ছে না। তিনি বলেন এখানে আমার পূর্বপুরুষের কবর। আমরা সংস্কার করি ঠিক করি, সবাই যার যার পরিবারেরটা করে, তাহলে কেন এই মাটিটা এত উঁচু করা হলো? আমি ঠিকাদারকে জিজ্ঞেস করেছি এটা তার কার্যাদেশ ছিল কিনা, সে বলেছে ছিল না। তাহলে এই কাজটা করলো কে? একজন আরেকজনের দোষ দিচ্ছে। ওই সময় শামীম ওসমান হঠাৎ নিজ গাড়িতে উঠে পড়েন। গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ তার পিছু নিলে তিনি সবাইকে থামিয়ে দিয়ে বলেন, ভাই আমাকে মনমতো কাঁদতে দিন, খুব কান্না পাচ্ছে। প্রায় ১০ মিনিট পর গাড়ি থেকে বের হয়ে শামীম ওসমান বলেন, আমি গাড়িতে একা একা বসেছিলাম, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি সরকারকে বলতে চাই, নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি জানি জনগণের সাথে আমার সম্পৃক্ততা কতটুকু। এই অমানবিক কাজের ফলেই আল্লাহর আযাব দিচ্ছেন। যারা এই কাজ করছে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটাই আমার প্রত্যাশা। টিকা নিয়ে অপপ্রচার জনস্বার্থ বিরোধী মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মোকাবেলার এখন পর্যন্ত একমাত্র পথ। এ কারণে জনস্বার্থে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয় সেটা সরকারের বিরুদ্ধে নয়, জনস্বার্থের বিরোধী হয়। সোমবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে টিকা নিয়ে শুরু থেকে বিএনপির সমালোচনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অর্ধেক বাস চলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের, আগামী ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে সর্বাত্মক লকডাউন, তবে এ সময় মানতে হবে স্বাস্থ্যবিধি, মুখে থাকতে হবে মাস্ক, খুলবে সরকারি বেসরকারি অফিস, চলবে গণপরিবহন, বাসের শতভাগ আসনে যাত্রী বসলেও মোট সংখ্যার অর্ধেক বাস চলবে রুটগুলোতে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ১১ আগস্ট থেকে সড়কে অর্ধেক গণপরিবহন নামানোর সিদ্ধান্ত নেওয়ার আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললে ভালো হতো। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে ১১ আগস্ট থেকে গণপরিবহনের ক্ষেত্রে প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে। টিকায়ও কোটা আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, মন্তব্য মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ৭ তারিখ থেকে সরকার ৩ দিনের গণটিকা কর্মসূচি শুরু করেছে, কিন্তু এই ৩ দিনের গণটিকা কর্মসূচি গণপ্রতারণায় পরিণত হয়েছে। এটি করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। সরকারি হিসেব মতে যেখানে ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন সেখানে তারা ১৬ কোটি ডোজ টিকা নিয়ে কর্মসূচির নামে আগে গণ জুড়ে দিয়েছেন। গণ শব্দের অর্থই বদলে দিয়েছে সরকার। গণটিকার নামে নতুন এক নাটিকার অবতারণা করেছে তারা। প্রতিদিন এসব টিকা কেন্দ্রে হাজার হাজার মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু কয়েকশো টিকা দেবার পর বাকিদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে আবার আওয়ামী কোটা আছে, ছাত্রলীগ যুবলীগ কোটা আছে। এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়ে সরকার রীতিমতো সার্কাস করেছে, আর এতে ভোগান্তিতে পড়েছে টিকা নিতে আগ্রহী সাধারণ জনগণ।